শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি উপন্যাস ফিঙে। ফিঙে উপন্যাসটি প্রকাশিত হয় 2012 সালে। সরঞ্জিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। কবিতা দিয়ে তার লেখালেখির শুরু। তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1920 পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস ছিল পাতা ঝরার মরশুমে, যেটি প্রকাশিত হয় 2007 সালে। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। সরঞ্জিৎ চক্রবর্তীর জন্ম 19শে জুন 1976 সালে কলকাতায়। তার লেখা কিছু উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে হল পাতা ঝরার মরশুমে, ক্রিস ক্রস ইত্যাদি। তার কবিতার তালিকায় আছে আমার গোপন কলকাতাকে, এসো সুসময়, পরিগন্ধের শহর, বিস্কুট রঙের বাড়ি, আরো অনেক। আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি গল্প ইতিমধ্যেই আপলোড করা আছে। আপনারা যারা এখনো অবধি সেটি শোনেননি, আমি আই বাটনে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, শুরু করছি আমার আজকের নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস ফিঙের দ্বিতীয় পর্ব। আমায় একটু থাকতে দিবি? পটাই করুণ মুখ করে তাকালো আমার দিকে। তোকে? খাটের তলা থেকে জুতোটা বের করে অবাক হয়ে প্রশ্ন করলাম। না তো কে, পাড়ার ওই পানওয়ালাটাকে নাকি? ঝাঁঝিয়ে উঠল পটাই। আমি হাসলাম। যাক, 10 মিনিট পরে অন্তত একটা কথা তো বললি। পটাই ফোঁস করে একটা শ্বাস ফেলে শরীরের অর্ধেক মাটিতে রেখে বাকি অর্ধেকটা খাটে ফেলে দিল। আর আমার পেট রোগা কবির মতো খাট অমন বপুর আঘাতে কাই কাই করে উঠল একেবারে। আজ খাটনি গিয়েছে খুব। জার্মানির সেই ভদ্রলোকে গত রাতে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আজ সকালে নিয়ে ফলতায় সাইট দেখাতে যেতে হয়েছিল। সেখান থেকে আবার সেক্টর 5-এ পৌঁছে মিটিং সেরে 8টা নাগাদ ফিরেছি বাড়িতে। তারপর হুড়োহুড়ি করে রেডি হয়েছি নেমন্তন্নে যাওয়ার জন্য। পার্ক স্ট্রিটে যেতে হবে। মিকি পার্টি দিচ্ছে ওর জন্মদিন উপলক্ষে। এই ব্যাপারটায় আমার আপত্তি ছিল। গত বছর ওর 19তম জন্মদিনে আমি আর ও দুজনে ডিনার করেছিলাম বাইরে। ইচ্ছে ছিল এবারও তাই হোক, কিন্তু সেদিন মলে ওর সঙ্গে দেখা হওয়া মাত্র ও এই নতুন প্ল্যানটার কথা জানিয়েছিল। আমি অবশ্য তা নিয়ে উত্তর দিইনি, বরং ভুরু কুঁচকে পাল্টা জিজ্ঞেস করেছিলাম, তোমার সঙ্গে ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? মিকি চুইনগাম চিবোতে চিবোতে ওর টাইট টপটাকে টেনে কোমরের ফাঁকা জায়গাটা ঢাকার চেষ্টা করছিল। যার গাড়িতে এলে? কে ছিল সে? হোটা? মিকি এমন মুখ করেছিল যেন ছাড় পোকার কথা জিজ্ঞেস করছি। ও তো স্যাম। স্যাম? আমি অবাক হয়েছিলাম। সে কে আবার? আরে আমাদের কোচিং যে বাড়িতে হয় তার মালিকের ছেলে। পুরো নাম সমীক রয়। গ্রেট গাই। তাই? আমার মনে হচ্ছিল কেউ বুকের ভেতর বসে ক্যাম্প ফায়ারের আগুন জ্বালিয়েছে আমার পাঁজরগুলোকে দিয়ে। গ্রেট গাই? তা আমার ফোন ধরছিলে না কেন তুমি? ওটা সাইলেন্ট ছিল, আর ফোন করার কি আছে? দেরি তো হতেই পারে। মিকি রাগ করেছিল। দেরি হতেই পারে? রাগ করব কি? ওর হাবভাব দেখে অবাক হচ্ছিলাম। হ্যাঁ, হেসেছিল মিকি। এখন শোনো না, স্যাম কি বলল? বলে কিনা আমার বার্থডেতে ট্রিট দিতে হবে। তাই ঠিক করলাম পার্ক স্ট্রিটে খাওয়াবো এবার। 4-5 জন বন্ধু থাকবে। সে কি, তোমায় যে বলেছিলাম আমরা রাতে একসঙ্গে খাবো? ভুলে গিয়েছিলাম যে প্ল্যানটা জার্মান ব্যাটার জন্য ক্যান্সেলও হতে পারে। সেটা শেলফড হয়েছে। মিকি এমন করে বলেছিল যেন কোনো ফিল্ম প্রডিউসার ওর রিপোর্টারকে তার ফিল্ম হচ্ছে না এমন খবর দিচ্ছে। মানে তুমি একাই ডিসিশন নিয়ে নিলে? মিকি এবার আমার দিকে শটান তাকিয়েছিল। আমার বার্থডেতে কি হবে সেটা তবে কে ডিসাইড করবে? মাথা নিচু করে নিয়েছিলাম।
মিকিকে কেমন যেন অচেনা লাগছিল। মনে হচ্ছিল নতুন কোনো মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। নরম গলায় বলেছিলাম, এমন কেন করছো সোনা? তুমি জানো তো কেমন অবস্থায় আছি আমি। গত কয়েকদিনের মধ্যে লাস্ট রবিবার একবার ফোন করলে, তারপর আজ সকালে আবার ফোন করলে। কেন এমন ছেড়ে ছেড়ে থাকছো? কেন এমন সরে যাচ্ছ? আমি কি করেছি? কই কিছু না তো। মিকি চোয়াল নাড়াতে নাড়াতে পাশ দিয়ে যাওয়া দুটো শ্যাম্পু করা উটের মতো ছেলেকে মেপেছিল। আর দেখেছিলাম ছেলে দুটো শটান মিকির টপের ওপর দিয়ে জেগে থাকা বুক দুটোকে চোখ দিয়ে ছুঁয়ে দিয়েছিল। তোমার ঠান্ডা লাগছে না? এটা ডিসেম্বর না মে? আমি কড়া গলায় বলেছিলাম। মিকি হেসে আমার হাতে হাত রেখে বলেছিল, চিল চিল, এত এক্সাইটেড হচ্ছ কেন? ডোন্ট অ্যাক্ট লাইক অ্যান ওল্ড ম্যান। ওল্ড ম্যান? আমার 30 বছর বয়স, তাতেই ওল্ড ম্যান? 10 বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেম করলে কি এসব শুনতে হয়? আমার ঠাকুরদা শুনেছি 20 বছরের বড় ছিল ঠাকুরমা থেকে। কই বুড়ো বয়স অবধি তো ঠাকুরমার কাছে শুনেছি, তোদের ঠাকুরদার মতো জোয়ান আমি কোনোদিনও দেখিনি। আর আমি 30-এই বুড়ো? কি বলতে চাইছে মিকি? মুখ গোঁজ করে ওর পাশে হাঁটতে শুরু করেছিলাম। গত 1 সপ্তাহ ধরে মিকি কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আমার সঙ্গে, কেমন যেন ছাড়া ছাড়া ছানা কাটা ব্যবহার। ভালো লাগছিল না আমার। আসলে আমার 5টা সেন্স কাজ করে না ভালো, কিন্তু 6 নম্বর সেন্সটা খুব খাটে। সেই আমায় বলেছিল কোথাও একটা সুর লাগছে না, এ মিকি যেন অন্য মিকি। মলে ঢুকে মিকি ক্যাজুয়ালি বলেছিল, তা তুমি কি যাবে? কোথায়? অন্যমনস্ক হয়ে পড়েছিলাম একটু। পার্টিতে সিলি, বললাম না পার্ক স্ট্রিটে খাওয়াবো, আসবে তুমি? আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি তো প্রথমে এমন একটা খাওয়ার প্রস্তাব দিয়েছিলাম, যদিও মিকি সেটা নিজের মতো করে এখন বদলে দিয়েছে। তবু আমাকেই বলছে আমি আসবো কিনা। মেয়েটার হয়েছেটা কি? তুমি চাও না আমি আসি? অভিমান হয়েছিল খুব। দেখো, আমরা সব বন্ধুরা একসঙ্গে থাকবো, সেখানে তোমার আনকমফোর্টেবল লাগবে না তো? মানে ওরা তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, তাই বলছিলাম। আমার মাথা ঘুরছিল। এ কি বলছে মেয়েটা? মিকি আবার বলেছিল, ঠিক আছে তুমি এসো, বাট প্লিজ কাউকে বলো না যে তুমি আমার বয়ফ্রেন্ড। কেন? আমি ততক্ষণে পাম্প ছাড়া ফুটবলের মতো ঢ্যাপ ঢ্যাপ করছিলাম। কেউ জানে না তো, আর জানলে সবাই আমায় খ্যাপাবে বলবে। মিকি কথা শেষ না করে ঠোঁট কামড়ে সামলে নিয়েছিল। কি বলবে মিকি? কোনো মতে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমায় আর ভালোবাসো না? আর উই গুড? ইজ এভরিথিং ওকে? যেন শুনতে পাইনি এমন ভাবে মিকি একটা বড় দোকান দেখিয়ে বলেছিল, এতে চলো এখান থেকে জিনিস কিনবো। ঘোলাটে চোখে দেখেছিলাম সমস্ত মলটাই লাট্টুর মতো পাক খাচ্ছে। বিছানায় শুয়ে থাকা পটাইয়ের দিকে তাকিয়ে বললাম, ওঠ না শালা, আমার খাট বেশিক্ষণ তোর ভার সহ্য করতে পারবে না। এ কি তোর বউ পেয়েছিস? পটাই তবু উঠল না, বরং আর একবার ফোঁস করে শ্বাস ফেলে বলল, বিয়ে তো করলি না, তুই আর কি বুঝবি? শালা বউয়ের মতো জিনিস হয় না। বাঁশ বল বাঁশ, কঞ্চি বল কঞ্চি, পুরো হেল করে দেবে লাইফ। কেন, পিপি কি বলেছে? জিজ্ঞেস করে মোবাইলের ঘড়ি দেখলাম। 9:30 নাগাদ যাবো বলেছি, এখনই প্রায় 8:20 বাজে। পিপি কোথায়? সে তো এখন পিপে হয়ে গিয়েছে মোটা হয়ে। আমায় বলেছে আমি যদি বাড়ি ঢুকি তাহলে আমার নাকি ঠ্যাং খোঁড়া করে মোড়ের মাথায় পাঠাবে ভিক্ষে করতে, আর আমি আমার পত্রিকার দফতরে গিয়ে জনে জনে বলে আসবো আমি একজন রেপিস্ট। কি টাইপিস্ট? দেরি হচ্ছে বলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম সামান্য সময়ের জন্য। শালা, প্রফেসর ক্যালকুলাস হয়ে গেলি নাকি? বলছি বনলতা সেন, শুনছে হ্যারিকেন। আমায় রেপিস্ট বলেছে, রেপিস্ট, বুঝেছিস? পটাই তর্কের গন্ধ পেয়ে আবার উঠে বসলো। এখন তর্ক মানে আজ রাতে পার্টি তো গেলই, কাল সকালেও অফিস যেতে পারবো কি না কেউ বলতে পারবে না, তাই বললাম, ওহ সরি। সরি মানে? এটা কি বাস নাকি যে পায়ে পা চাপা দিয়ে বলবি সরি?
জানিস রেপিস্ট মানে কি? তুই কি ম্যারাইটাল রেপ অ্যাটেম্প্ট করতে গিয়েছিলি নাকি? পাগল, পিপিকে রেপ? আমাদের দুজনের ভুঁড়ির সাইজ দেখেছিস? টেকনিক্যাল প্রবলেমের কথাটা ভাব। তাছাড়া বউয়ের সঙ্গে সেক্স করা যায় নাকি? তার চেয়ে হস্তশিল্প ফার বেটার। তবে এবার সত্যি অবাক হলাম। আরে সে নয়, আমাদের পত্রিকায় নানা ছেলে মেয়ে তো আসে লেখা দিতে, তাদের নাটকের রিভিউ এর জন্য, এক্সিবিশনের ইনভিটেশন নিয়ে। সেরকমই একটা মেয়ে এসেছিল, ও কবিতা লেখে। ওর সঙ্গে আমি দুদিন একটু কফি খেতে গিয়েছিলাম, তা ব্যাস পিপি জেনে ফেলেছে। আর যায় কোথায়, বাড়িতে কুরুক্ষেত্র। তা কেমন দেখতে মেয়েটাকে? আমি কৌতূহলী হলাম। দেখতে? পটাই ঠোক গিলল, ঠোঁট চাটল, তারপর চশমাটা খুলে নাকটা চুলকে নিল একটু, বলল, তা দেখতে মানে বেশ ইয়েই আর কি। তবে কবিতাটা লিখতে পারে না, কিন্তু ভাব একবার, একটা মেয়ে সুন্দরী হবে আবার কবিতাও লিখবে, সেটা খুব বেশি ডিমান্ড করা হয়ে যাচ্ছে না? সুন্দর দেখতে মেয়েদের লেখা এমনিতেই আমি ছাপার জন্য রেকমেন্ড করি। শালা আলু! আলতো করে ঘুষি মারলাম পটাইকে। দাঁড়া, পিপিকে বলছি, আর তোদের পত্রিকার এডিটর ইন চিফকে উড়ো ফোন করছি। তুই তো শালা হাতির মতো দেখতে শেয়াল, এখন ওঠ, আমায় মিকির বার্থডেতে যেতেই হবে, আর দেরি করিস না। মিকি আর মিকি, ওয়ার্ল্ড ডিজনি না রয়্যালটি চেয়ে বসে দেখিস। এখন আমি কোথায় যাই বলতো? পটাই উঠে দাঁড়ালো। আমি উঠে টেবিল থেকে গিফটের প্যাকেটটা নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। বললাম, আয়, দরজা বন্ধ করবো এবার, আর পিপির কাছে ফিরে যা, একটু বকুনি খাবি, তারপর পিপি যা মেয়ে ঠিক শান্ত হয়ে যাবে। তোকে কি গাড়িতে লিফট দেব? পটাই ঘরের বাইরে এসে আড়মোড়া ভাঙল। না, আমার বাইক আছে, ভুলে গেলি? ও তাই তো, ঠিক আছে, আমি সুশান্তর বাড়ি যাচ্ছি, একটু মাল খেতে হবে, না হলে না স্ট্রং হবে না, পিপিকে ফেস করতে পারবো না। তুই পিপিকে এত ভয় পাস কেন রে? দরজায় তালা লাগিয়ে চাবিটা পকেটে ভরে বললাম, তুই মিকিকে পাস না? একরত্তি একটা মেয়ে, তার ভয়ে তো প্যান্টে হিসি করে ফেলিস। শালা ভাটের জ্ঞান দিতে আসবি না। চুপ করে গেলাম। সত্যি তো, সত্যি আমি মিকিকে ভয় পাই। বিশেষ করে এখন যেন ভয়টা আরো বেড়েছে। কেবলই মনে হয় মিকি কি আমায় ছেড়ে দেবে। আমায় আর আগের মতো পাত্তা দিচ্ছে না কেন? আমাদের বয়সটা কি তবে সত্যি কোনো ফ্যাক্টর হয়ে গেল? এ কি, তুমি বেরোচ্ছ? কাকিমার গলায় আমার চিন্তার সুতোটা ছিঁড়ল। হ্যাঁ, আপনাকে যে সকালে বললাম রাতে খাবো না। আমি তাড়াতাড়ি বললাম। ও তাই তো, কাকিমা হাসল। আসলে বয়স হচ্ছে তো, তাই ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস পদ্মাকে ভাত বসাতে বলিনি এখনো। আসলে তোমরা তো ছোট, তাই বুঝবে না বয়স হলে কেমন ভুলো মন হয়ে যায় মানুষের। আমি ছোট? মনে হলো কাকিমাকে বাইকের পেছনে তুলে একবার মিকির সামনে নিয়ে যাই, তারপর মিকিকে বারবার শোনাই যে আমি আসলে ততটা বড় বা বুড়ো হয়ে যাইনি এখনো। কিন্তু তা তো আর সম্ভব নয়, তাই বেজার মুখে বললাম, না, তেমন আর কি বয়স হয়েছে আপনার। ভালোই বাটার লাগাতে পারো তো। অনুর গলাটা পেছন থেকে পেলাম। হ্যাঁ, বাটার? জেঠিমার বয়স কম? তবে কি আমি বুড়ি? কাকিমা এবার আমার দিক থেকে ঘুরে চোখ পাকালো অনুকে। অনু হাসল। ইউ হ্যাভ এজড গ্রেসফুলি। আর সুন্দর মানেই যে ইয়াং থাকতে হবে তেমন কিছু নেই। যারাই শ্যালো তারাই এমন ভাবে, আর ইয়াং মেয়েদের সঙ্গে নানা সিনেমা, রেস্তোরাঁ আর শপিং মলের সামনে ঘুরে বেড়ায়। মানে? শুকনো বিষম খেলাম এবার। বলে কি মেয়েটা? শপিং মল? আমি যে সেদিন শপিং মলের সামনে ছিলাম সেটা তো জানতো, কিন্তু আমার সঙ্গে যে একটা ইয়াং মেয়ে ছিল সেটা কি ও দেখেছে? কিন্তু ও তো সেই নিলয় বলে ছেলেটার সঙ্গে চলে গিয়েছিল, তবে দেখলো কেমন করে? তুইও তো কম বাটার দিতে পারিস না। কাকিমা হাসলো, তারপর বলল, তোর মা ফোন করেছিল, বলছিল তুই নাকি ওখানে যেতে চাইছিস না, বহুদিন বাড়ি যাসনি। মা বাবা চিন্তা হচ্ছে খুব তোর জন্য, আমায় বলল তোকে যেন ঠেলে বাড়ি পাঠাই। সত্যি? অনু ঠোঁট উল্টালো। মায়ের যে কি মনে হয় কে জানে।
আমি কি এখানে ইয়ার্কি মারছি বলো? ইউনিভার্সিটিতে ক্লাস নিতে নিতে অবস্থা টাইট হচ্ছে, আর আমি কি আর সেই বাচ্চা মেয়েটা আছি? মাকে কতবার বলেছি যে আমার জন্য যেন চিন্তা না করে। এমনিতেই বাবা মায়ের দুজনেরই হাই প্রেশার, এরা আমায় পাগল করে দেবে। পটাই হঠাৎ করে বলে উঠল, সুন্দরী মেয়ে বাইরে থাকলে বাবা মায়ের তো চিন্তা হবেই। ও, তাই বুঝি? আর যারা ততটা ফিজিক্যালি সুন্দর নয় তাদের জন্য বাবা মায়েদের চিন্তা হয় না? আমি ভয়ে চোখ বন্ধ করলাম। এই রে, অনু ভুল জায়গায় খেলে ফেলেছে। এ যেন কাঙালের সামনে শাকের ক্ষেতের দরজা খুলে দিয়েছে। এ তো এবার ফাটিয়ে তর্ক শুরু করবে পটাই। কিন্তু তার আগেই আমাকে কিছু একটা করতে হবে, কারণ না হলে এবছর তো ভুলে যাও, সামনের 2 বছরের বার্থডেতেও আমি পৌঁছতে পারবো না। তাই আমি মাঝখানে ঢুকে পড়ে বললাম, বাদ দে পটাই, আমার দেরি হয়ে যাচ্ছে, চল। তুমি কোন দিকে যাচ্ছ? অনু জিজ্ঞেস করলো আমায়। আমি একটু অবাক হলাম। কেন বলো তো? প্রশ্নের উত্তর কি আর একটা প্রশ্ন হয়? বেজার মুখে আমার দিকে তাকালো অনু। আমি একটু থমকে গেলাম। বারান্দার আলোটা কি ঝিলমিল করে উঠল একটু। নরম নীলাভ একটা আলো কি অন্যরকম হয়ে উঠল একটু সময়ের জন্য। না হলে অনুর ওই বড় বাদামি চোখগুলো অমন মনে হলো কেন আমার? কেন মনে হলো আমার হৃৎপিণ্ডের ভেতরে একটা অচেনা ঘোড়া পা ঠুকলো? আমার কি হলো হঠাৎ? এ তো ভালো কথা নয়। কি হলো? আমার কথা কানে ঢুকছে না? অনুর গলায় সামান্য ধৈর্যের অভাব লক্ষ্য করলাম। পার্ক স্ট্রিট যাব একটা রেস্তোরাঁয়, আমায় ক্যামাক স্ট্রিটে ড্রপ করে দেবে? আমি অবাক হলাম। কিন্তু আমার তো বাইক, তোমার প্রবলেম হবে। শিলিগুড়িতে আমারও একটা স্কুটি ছিল, আমি রাইড করতে জানি, তুমি নেবে না বলো? অনুর বিরক্তিটা এবার রাগে পরিণত হলো। আরে আরে, তাই বললাম নাকি? আমি আতান্তরে পড়লাম। অবশ্যই ড্রপ করে দেব। তা এখন কোথায় যাবি শুনি? কাকিমা অনুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। শীতকালের রাত, এখন গেলে ফিরবি কটায়? নিলয়দের বাড়ি যাব। ওর বাবা বলছিলেন বিদেশে একটা কাজের সুযোগ আছে, সেটা নিয়ে কথা বলতে চান। কাল সকালে ভদ্রলোক আবার দিল্লি চলে যাচ্ছেন, যাওয়ার আগে নিলয়ের কথায় আমার সঙ্গে একবার দেখা করবেন বলেছেন। ও, কাকিমা মুখ চিপে হাসলেন। নিলয়ের নাম আগে শুনিনি তো। নতুন জয়েন করেছে যে। অনু কাঁধের ব্যাগটা ঠিক করে আমার দিকে তাকিয়ে বলল, চলো, অন্তত এক পিঠের ট্যাক্সি ভাড়াটা তো বাঁচবে। পটাই গাড়িতে ওঠার আগে আমায় চাপা গলায় বলল, সাবধানে যাস, অনুপরমাণু নিয়ে যে কোনো কেসই কিন্তু গন্ডগোলের। এবার আমি কি বলবো? আমার একজন প্রেমিকা আছে, তাকে বিয়ে করব বলে আমি রেডি। সারা বাড়ির সঙ্গে তার জন্য আমি বিদ্রোহ ঘোষণা করে বসে আছি, আর সেখানে আমায় এইসব অনুপরমাণু দেখাচ্ছে। রাস্তায় ভিড় এখন একটু পাতলার দিকে। প্রায় 8:45 বাজে। ফালতু ফালতু সময় নষ্ট করলাম কাকিমার সঙ্গে কথা বলে, কোনো দরকারই ছিল না। আসলে কেউ কথা বললে তো আর গটগট করে তার সামনে দিয়ে বেরিয়ে যাওয়া যায় না। বিজন সেতুর ওপরে যখন আমার বাইক, তখন হঠাৎ অনু বলল, এত আস্তে চালাও কেন তুমি? এর চেয়ে হেঁটে গেলে তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম বলে মনে হচ্ছে। আমার বিরক্ত লাগলো। মেয়েটা কি কখনোই সোজা কথা বলতে পারে না? গম্ভীরভাবে বললাম, আমার মরার তাড়া নেই। আমি চালাবো? মরার তাড়া না থাকলেও আমার পৌঁছানোর তাড়া আছে। সে আমারও আছে। আমি সামনের গাড়ির ফাঁক ফোকর দিয়ে স্পিড বাড়ালাম। অনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো আমি শিলিগুড়ির মেয়ে? তাই আজ জানলাম। ম্যান্ডেভিলা গার্ডেন্স দিয়ে বেরিয়ে গড়িয়াহাট ব্রিজের তলা দিয়ে পার্ক সার্কাসের দিকে বাইক ছোটালাম। আমি এখানে ইউনিভার্সিটিতে পড়াই, অনু নিজের মনেই বলল। বাহ, আর কি বলবো বুঝতে পারলাম না। আমি বাবা মায়ের এক মেয়ে, আর কেউ নেই। বাবা মা শিলিগুড়িতে থাকেন। বাবা ব্যাংকে চাকরি করে, ব্রাঞ্চ ম্যানেজার। কতদিন বাবা মাকে দেখিনি। অনু কাকে বলছে এসব? অভদ্রতা হবে ভেবে বললাম, তাই? ও, তা ঘুরে এসো না বাড়ি থেকে। আচ্ছা। অনু হঠাৎ প্রসঙ্গ পাল্টে আমার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলো,
ডোন্ট মাইন্ড, কিন্তু তোমার সঙ্গে সেদিন ওই বাচ্চা মেয়েটা কে ছিল? তোমার বোন? মানে? চমকে রেগে প্রায় ব্যালেন্সই হারিয়ে ফেলেছিলাম বাইকে। ওই যে মলের সামনে সন্ধেবেলা, কে হয় ও? আমতা আমতা করে বললাম, ও ও আমার বন্ধু। ওইটুকু একটা মেয়ে বন্ধু? অনুর গলায় যেন অবিশ্বাস। আর কোনো কথা বললাম না। কেন বলবো? ও কে যে আমার হাঁড়ির খবর দিতে হবে ওকে? আর এমন বাজে কৌতূহল ভালোও লাগে না আমার। এক বাড়িতে আছি, অত ইনফরমেশন এক্সচেঞ্জ করার কি আছে? তাছাড়া আমার কৌতূহল নেই কোনো। ক্যামাক স্ট্রিটে একটা বড় ফার্নিচারের দোকানের পাশে বাইকটা থামালাম। অনু নামলো, আর নামার সময় হঠাৎ অদ্ভুত বুনো ফুলের নরম মিষ্টি গন্ধ পেলাম। অনু চুলটা আলতো করে আমার গাল ছুঁয়ে গন্ধটা যেন রেখে গেল। ক্যামাক স্ট্রিট একটু টাল খেয়ে গেল কি? শালা, কনসেন্ট্রেট মনে মনে চিৎকার করে উঠলাম। সামনে মিকি বসে আছে, সেখানে আরো অনেকে আছে। এমনিতেই দেরি হয়েছে, মিকি হয়তো রাগ করেই ফোন করছে না, আর আমি এখন বুনো ফুলের গন্ধ শুকে টাল খাচ্ছি। কি হচ্ছে এসব? অনু থ্যাঙ্কস জানিয়ে যেতে গিয়েও থমকালো। সাবধানে ফিরবে, নেমন্তন্ন যখন তখন নিশ্চয়ই ড্রিঙ্ক করবে, সাবধানে চালাবে। আমি কোনো নেশা করি না অনু, ছোট্ট করে বললাম। অনু স্পষ্ট করে তাকালো আমার দিকে। তাই? তারপর হঠাৎ বলল, তুমি আমার পুরো নাম জানো? পুরো নাম? আমি অন্ধকারে হাতড়ালাম। সত্যি তো, অনু তো ভগ্নাংশ, পুরোটা কি হবে? আমি তো জানি না ওর পুরো নাম। জানো না তো? কিন্তু আমি জানি তোমার নাম। কি নাম তোমার? অনুর হাসি হাসি মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ও বলল, বলবো না, যাও। রেস্তোরাঁর দরজাটা খুলেই মনে হলো কেউ যেন লাল আলোয় চুবিয়ে দিয়েছে পৃথিবীটা। বাইরের নানা রঙের পৃথিবীর থেকে এমন একটা রেড অ্যান্ড ব্ল্যাকের দুনিয়ায় এসে আমার চোখ ধাঁধিয়ে গেল। গোল গোল টেবিল আর তা ঘিরে রাখা চেয়ার, তার ওপর ঝুঁকে আসা আলো। আমার কেন যেন রেস্তোরাঁয় বসে থাকা মানুষগুলোকে একরকম মনে হয়। তাই প্রথমে ঠিক বুঝলাম না কোথায় বসে আছে মিকি। 30 সেকেন্ড খোঁজার পর দেখলাম ওদের। আর যা দেখলাম তাতে আমার সারা শরীরে কেউ যেন গরম তেল ঢেলে দিল। দেখলাম মিকির সঙ্গে আরো 4টে ছেলে মেয়ে বসে আছে, আর তাদের মধ্যে একটা ছেলে মিকিকে এক হাতে জড়িয়ে ধরে ওর কানের ভিতর প্রায় ঢুকে ওকে কি যেন বলছে। আর মিকির মুখে হাসি, চোখ আধবোজা, হাতে গ্লাস। মিকির যে পছন্দ হচ্ছে ব্যাপারটা সেটা স্পষ্ট। বুঝলাম মিকি এতক্ষণ যে ফোন করেনি তার কারণ রাগ নয়। আসলে মিকি ভুলেই গিয়েছে এই লাল রঙের রেস্তোরাঁর বাইরে লাল বলেও কেউ আছে এই কলকাতায়। কলকাতা শহর বড় হয়ে গিয়েছে নাকি আমার পা দুটো ধীরে চলে আজকাল? মনে হলো এই লম্বা হলুদ আলোর রাস্তাগুলো আসলে কোথাও নিয়ে যায় না মানুষকে, কোথাও নিয়েও আসে না। স্বার্থপরের মতো এরা শুধু নিজের খেয়ালে শুয়ে থাকে। আসলে কারো যখন মন খারাপ থাকে তখন সবকিছুই তার বাজে লাগে। এই যে অফিসের গাড়ি আজ অনেকটা পৌঁছে দিল আমায়, সেটাতেও বসে থাকতে অসহ্য লাগছিল। কেবলই পকেটের মোবাইল ফোনটার দিকে চোখ চলে যাচ্ছিল, আর দেখছিলাম ঠান্ডা নিথর একটা যন্ত্র প্যাট প্যাট করে চেয়ে আছে আমার দিকে। 24 ঘন্টারও বেশি হয়ে গেল এটা কল করেনি মিকি, মেসেজও পাঠায়নি একটাও। আমি জানি আর পাঠাবেও না। গাড়িটা আমায় বাড়ি অবধি পৌঁছে দিতে চেয়েছিল, আমি না করেছি। ভালো লাগছে না কিছু, শুধু হাঁটতে ইচ্ছে করছে। মনে হচ্ছে হাঁটতে হাঁটতে এই পৃথিবী ছাড়িয়ে অন্য কোথাও চলে যাই। আসলে ভাঙা কাচের চেয়েও ভাঙা প্রেম অনেক বেশি বিপজ্জনক। একবার মনের ভিতরে ঢুকে গেলে খুব ভোগায়। আনন্দ আমাদের যেমন কিছুটা বেহিসাবি বানিয়ে দেয়, তেমনি দুঃখ আমাদের দার্শনিক বানায়। আর প্রেমের দুঃখ মানুষকে শুধু দার্শনিক নয়, ঘ্যান ঘ্যানে দার্শনিক বানিয়ে ছাড়ে একেবারে। মনে হয় যেন কেউ অ্যান্টিবায়োটিক খাইয়ে দিয়েছে। মুখে রুচি নেই, শরীরে জোর নেই। ইস, আফসোস হচ্ছে আমার, কেন যে মরতে 29 বছর বয়সে প্রেমে পড়লাম, তাও নিজের চেয়ে একটা 10 বছরের ছোট মেয়ের।
আগেই বোঝা উচিত ছিল যে এদের মন ফড়িংয়ের মতো, এক জায়গায় থিতু হতে চায় না। প্রেম যে ধ্রুপদী সঙ্গীত, এরা তা মানে না। এরা স্টেজে উঠে গানের তালে চুল ঝাঁকানোতেই বেশি আগ্রহী। ফলে এদের কাছে প্রেম আর টিস্যুর মধ্যে পার্থক্য নেই একদম। যে ঝাড়ের বাঁশকে ঝাড়েই রাখতে চেয়েছিলাম, সেটাকে কেন আমি কেটে একদম নিজের কাছে নিয়ে এসেছি কে জানে। আমার প্রেমটা কাঁচি হয়ে গিয়েছে। আজকেই এই শব্দটা শুনেছিলাম দোকান থেকে চিকলেট কেনার সময়। পানওয়ালা ছেলেটাকে দুঃখ দুঃখ মুখ করে অল্প বয়সী একটা ছেলে বলেছিল, আর পানওয়ালা বলছিল, বেঁচে গিয়েছিস শালা, এবার ইচ্ছে মতো চড়ে খা। চড়বে কোথায়? পাহাড়ে? প্রেম কেটে গেল তো সন্ন্যাসী হয়ে পাহাড়ে চড়তেই ইচ্ছে করে। কে জানে, হয়তো সমস্ত পর্বতারোহী আসলে প্রেম গাছি হওয়া মানুষ। কিন্তু আমারটা যে এমন হতে যাচ্ছে, সেটা আমার ফাঁকিবাজ 5টা সেন্স ধরতে না পারলেও 6 নম্বরটা ঠিক ধরেছিল। কিন্তু সেটার কথা ঠিক মানতে পারছিলাম না। তবে এটা দেখছিলাম যে মিকি আমায় এড়িয়ে যাচ্ছিল। যে মেয়ে সারা রাত প্রায় মেসেজ করে পাগল করে দিত, সে মেসেজ করাই বন্ধ করে দিয়েছিল। ভালো করে সারাদিন কথাই বলছিল না শেষের কদিন। ফোন করলে 2-1 মিনিট কথা বলে কাটিয়ে দিচ্ছিল। এমনকি দেখা পর্যন্ত করতে চাইছিল না শেষের 2 দিন। মন প্রমোদ গুনছিল তখনই। তবে আমিও ছাড়িনি। গতকাল একদম ওদের ক্লাস শেষের সময় গিয়ে হাজির হয়েছিলাম কলেজ গেটে। মিকি তো আমায় দেখে একদম ভূত দেখার মতো করে চমকে উঠেছিল। জিজ্ঞেস করেছিলাম, ব্যাপার কি তোমার? ফোন ধরছো না, কথা বলছো না, হলোটা কি? তুমি এখানে এসেছো কেন? মিকির গলায় ঝাঁজ দেখে অবাক হয়েছিলাম। মানে আসবো না? মিকি এদিক ওদিক দেখে আমায় হাত ধরে টেনে রাস্তার উল্টো দিকে একটা বড় গাছের তলায় নিয়ে গিয়েছিল। তারপর বলেছিল, তুমি এখানে কি করতে এসেছো? সিন ক্রিয়েট? সেই বার্থডে সন্ধেবেলা থেকে দেখছি তুমি কেমন যেন করছো। আমি কেমন করছি? কে অ্যাভয়েড করছে আমায়? কে পালিয়ে পালিয়ে থাকছে? তুমি কি চাও বলো তো? কি আবার? কিছুই না। মিকি এমন করে বলেছিল যেন টোকা দিয়ে প্যান্ট থেকে বিস্কিটের গুঁড়ো ঝাড়ছে। তুমি বড্ড ঘ্যান ঘ্যান করো, সব সময় দুঃখী মুখ করে ঘুরে বেড়াও। একদম দুঃখী আত্মা টাইপ, ভীষণ বোরিং। কি? কোনো কথা বলতে পারছিলাম না। মিকি, এসব কি বলছো তুমি? তোমায় বিয়ে করব আমি, ভুলে গিয়েছো? আমাদের বিয়ে হবে। পাগল নাকি? আমার কি এমন বয়স যে এখনই বিয়ে করব? তোমার বয়স হয়ে গিয়েছে তাই এমন ডেসপো হয়ে গিয়েছো। লেট মি এনজয় মাই লাইফ। মানে? আমার হাত পা ঘামছিল এই ডিসেম্বরেও। কি বলছে মেয়েটা? ওর কোনো ভুল হচ্ছে না তো? ও আমায় চিনতে পারছে তো? রাতারাতি দাড়ি গোঁফ গজিয়ে আমায় অন্য কারো মতো দেখতে হয়ে যায়নি তো? আমি পাশে স্ট্যান্ড করা একটা মোটর বাইকের আয়নায় মুখটা দেখে নিয়েছিলাম। মানে মানে করো কেন সব সময়? আমাকে ডিকশনারির মতো দেখতে? মিকিকে আর চিনতে পারছিলাম না আমি। এই যে ডিকশনারি নয় সেটা তো বুঝতে পারছি, কিন্তু কোন ধরনের নারী সেটা বুঝতে পারছিলাম না। নিরুপায় হয়ে প্রশ্ন করেছিলাম, আমায় তুমি ভালোবাসো না মিকি? আচ্ছা মুশকিল। মিকি ধমক দিয়েছিল, সব সময় ভালোবাসা প্রেম এসব করে মাথা খারাপ করো কেন তুমি? শোনো, আমি খুব স্বার্থপর, আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব নয়। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড নো হার্ট ফিলিংস। আমার শরীরের ভিতর লক্ষ লক্ষ ঝিঁঝি পোকা ঢুকে পড়েছিল। সন্ধ্যের কলকাতায় স্পষ্ট কিছু দেখতে পারছিলাম না, যেন যেন চিনতে পারছিলাম না কিছু। আমায় প্লিজ আর বদার করো না। তোমার বয়সী কাউকে খুঁজে নাও, বাই। কাউকে মানে? কাউ মানে তো গরু। এতদিন কি আমায় গরু বানালো মিকি? এত ভালোবাসার কথা, এত আবদার আর বায়না, এত হাত ধরা, ঠোঁট কামড়ে চুমু, তবে কেন? সব কি জাস্ট টাইম পাস, জাস্ট মজা? ইন্টিগ্রিটি বলে কিছু নেই এদের কাছে? কি সব চলে? নো হার্ট ফিলিংস মানে কি আসলে? নো ফিলিংস? যখন তখন কি এভাবে কাউকে বাতিল জুতোর মতো ফেলে দেওয়া যায়?
এরা কোন জেনারেশনের প্রতিনিধি? এদের কি নিজেদের স্বার্থপর বলতে একটুও খারাপ লাগে না? এরা কি বোঝে না যে স্বার্থপরতা আসলে একটা খারাপ মানসিক দিক, একটা অসুস্থতা? অসুস্থতাই কি তবে এই সময়ের ট্যাগলাইন? রাতের ফেলে যাওয়া কালো ফিতের মতো পড়ে আছে রাস্তা, আর তার ধারে ধারে ললিপপের মতো দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বল ল্যাম্পপোস্ট। বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না আমার। কাকু কাকিমা গোড়াতেই বলে দিয়েছিলেন যে যেদিন ফিরতে দেরি হবে সেদিন যেন খবর দিয়ে দিই ফোন করে। মেইন গেটের একটা চাবি দেওয়াই থাকে, আর খাবারও ক্যাসারোলে ভরা থাকবে। কিন্তু মন মেজাজ এমন খারাপ হয়ে আছে যে আমার খবরটা দিতে ইচ্ছে করেনি। ফোনটাও সারাদিনই প্রায় বন্ধ করে রেখেছিলাম। গাড়িতে আস্তে আস্তে খুলেছি, ফলে জানি না কাকিমারা ফোন করেছিল কিনা। পাড়াটা আজ বড্ড নিঝুম লাগছে। প্রায় রাত 12:30 বাজে। ফলতার টেন্ডারটা নিয়ে অফিসের শুম্ভ নিশুম্ভের লড়াই হচ্ছে। পোদ্দার স্যার নিজে টেকনিক্যাল ম্যান না হয়েও আমাদের সঙ্গে সারাটা সময় বসেছিলেন। বলেছিলেন ডিনার করে যেতে। আমার ইচ্ছেই করেনি। বিরিয়ানি আনা হয়েছিল, গন্ধেই আমার গা গুলিয়ে উঠেছিল একদম। জার্মান ভদ্রলোক গেহার্ড পর্যন্ত আজ হাত দিয়ে আহা আহা করে বিরিয়ানি সাবড়েছে। আর সেখানে আমি শুধু থেকে থেকে ক্যালকুলেশনে ভুল করে গিয়েছি আর 10 পাতা লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলেছি। গুপ্ত সাহেব তো একসময় বলেই ফেলেছিলেন, কি হলো লাল, তোমার হাঁপানি হয়েছে নাকি? আসলে ফলতার এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কোম্পানির পক্ষে। রাইভাল কোম্পানি মেহতা বিল্ডার্সদের সঙ্গে হাড্ডাহাড্ডি ফাইট হবে। পোদ্দার স্যারের কাছে কাজটা পাওয়ার চেয়েও এই কাজের ক্ষেত্রে প্রেস্টিজটা বড়। ইনি বলেছেন যে নো লস নো প্রফিট অবস্থাতে হলেও কাজটা উনি শুরু করতে চান। মেহতাকে উনি কাজটা নিতে দেবেন না, তাই উনি নিজে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আর আমি সেখানে মালিকের সামনে ক্যালকুলেশনে ভুল করে, টেন্ডারের ক্লজ পড়তে ভুল করে, কোটেশনের বানান ভুল করে ছড়িয়ে ছিটিয়ে একসা করেছি। বেরোনোর সময় গুপ্ত সাহেব আমায় কোণে ডেকে নিয়ে বলেছেন, কি হে, প্রেমে পড়েছো না প্রেম থেকে উঠেছো? এমন করলে কিন্তু আমিও তোমার চাকরি বাঁচাতে পারবো না। পোদ্দার স্যার টেকনিক্যাল লোক না হতে পারেন, কিন্তু 100 কোটি টাকার ব্যবসা তো করেন। ওকে বোকা ভেবো না, আর এটাও ভেবো না যে উনি কিছু লক্ষ্য করছেন না। কাল থেকে যা প্রবলেম হবে সেক্টর 5 এর বাইরে রেখে আসবে। প্রবলেম কি ছেলের হাতের মোয়া নাকি যে বাড়ির মিড সেফে রেখে আসবো? আমি বলে বাইক পর্যন্ত চালাতে পারছি না, কষ্টে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি আমায় পোদ্দার দেখাচ্ছেন। তেমন হলে দেবো শালা ছেড়ে। আমার প্রেমের চেয়ে টেন্ডার বড় হলো? শুধু মিকি নয়, সব শালা স্বার্থপর। সব শালাকে দেখে নেব। পাড়ার মোড়ে দাঁড়িয়ে মনে মনে চিৎকার করে কথাগুলো বললাম। সত্যি চিৎকার করার ইচ্ছে ছিল, কিন্তু এই পাড়ার কুকুরগুলো খুব রাগী প্রকৃতির, একদম হই হট্টগোল পছন্দ করে না। আর এখন ব্যর্থ প্রেমের কামড়ের সঙ্গে কুকুরের কামড়টা নিতে পারবো না। হঠাৎ পকেটের ফোনটা পিক পিক করে নড়ে চড়ে উঠে জানান দিল যে সে মরে নাই। এ সময় কে ফোন করলো হঠাৎ? বিরক্ত মুখে পকেট থেকে ফোনটা বের করে দেখলাম, আরে দাদা। এখন বল, গলা দিয়ে কোনো মতে যেন স্বর বেরোলো। লাল, দাদার গলা কাঁপছে। কি হলো আবার? আমার বিরক্ত লাগলো। এখন নিজেরই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, সেখানে দাদা আবার হাত পা ছড়িয়ে কাঁদতে বসলো কেন কে জানে। এখন ইচ্ছে না হলেও স্ট্রং ক্যারেক্টারের রোল প্লে করতে হবে। কিছু মানুষ আছে যারা সমস্যায় পড়লেই অন্যের কাঁধ খোঁজে, তারা ভুলে যায় যার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে তারও কোনো সমস্যা থাকতে পারে। আমার দাদা এই প্রজাতির মানুষ, এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু সমস্যায় পড়লেই 4 বছরের বাচ্চা হয়ে যায়। তখন দাদার নাকি ন্যানি লাগে। শীতের এই গভীর রাতে দাদার গলা শুনে বুঝলাম আমি হলাম সেই ন্যানি। কি হয়েছে তোর? গলার বিরক্ত লুকোলাম না। দাদা পাত্তাই দিল না। বিশাল কেস খেয়ে গেছি রে। কেস? কেন? বুঝতে পারলাম না কথাটা কোন দিকে যাচ্ছে। শ্রী। দাদা একটা ছোট্ট পজ নিল, তারপর কাপা গলায় বলল, শ্রী আজ সন্ধেবেলা আমায় ছেড়ে চলে গিয়েছে। বেহালায়
শ্রীর বাপের বাড়ি তা আমি জানি, সেখানে তো মাঝে মাঝে শ্রী যায়, এতে ভেঙে পড়ার কি আছে? বললাম, তো কি হয়েছে, গিয়েছে তো কোন মহাভারত অশুদ্ধ হয়েছে, ও তো মাঝে মাঝেই যায়। আহ, দাদা বিরক্ত হলো। আরে বাবা, বুঝতে পারছিস না কেন? আমায় ছেড়ে চলে গিয়েছে রাগ করে, বলেছে আর কোনোদিনও ফিরবে না, বরং শিগগির ডিভোর্স ফাইল করবে। মানে? জানি দাদাও ডিকশনারি নয়, তবু মুদ্রাদোষ যাবে কোথায়? সেটার হাঁকতে বললাম, কেন ছেড়ে চলে গেল তোকে? আর এত ফিস ফিস করে কথা বলছিস কেন? আরে শীতের রাত, সারা বাড়ি নিঝুম, বাবা যদি জানতে পারে রাস্তায় বের করে দেবে। সে কি, বাবা জানে না? পাগল হয়েছিস? বাবা জানলে আমায় আস্ত রাখবে। আমি বলেছি ও এমনিই ঘুরতে গিয়েছে, বাবা তাতেই গাই গুই করছিল। তা ঠিক, বাবা যতই ভালোবাসুক না কেন, রাগ হলেই দাদাকে রাস্তায় বের করে দেয়। বিয়ের পরও দুবার বের করে দিয়েছিল। আর শ্রীকে বাবা খুব ভালোবাসে, হয়তো মেয়ে নেই বলে সেই জায়গাটাই দিয়েছে। আর এখন যদি শোনে শ্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছে দাদার উপর রাগ করে, তবে দাদার কপালে অশেষ দুঃখ আছে। দাদা, ফালতু ভয় পাস না, তুই থাকিস দোতলায় আর বাবা একতলায়, ফালতু প্যানিক করা তোর স্বভাব হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে তুই গেলি, তা শ্রী চলে গিয়েছে কেন? আর বলিস না, বলে আবার দাদা থামলো। বিরক্তিটা এবার রাগে বদলে গেল। আরে বাবা, আমি কি বলতে গিয়েছি? তুই তো মাঝরাতে ফোন করে আমার মাথা খাচ্ছিস, আর আমিও ক্যালানের মতো এসব শুনছি, তাও রাস্তায় দাঁড়িয়ে। বললাম, দেখ দাদা, আমি এখন রাস্তায়, সারাদিন প্রচুর ঝাড় গিয়েছে, আর নিতে পারছি না মাইরি, তোর কথাটা কি কালকের জন্য থাকতে পারে না? আমার মাথায় এখন কিচ্ছু ঢুকছে না, সত্যি বলছি, বিশ্বাস কর, ব্রেন এখন একটুও কাজ করছে না। কাল বলবো? দাদা চিন্তা করলো। কিন্তু এর মধ্যে যদি শ্রী বাবাকে ফোন করে সব বলে দেয়? এতক্ষণে কি বলেছে? না, তা বলেনি, তবে যদি বলে দেয়? যদির কথা নদীতে, এখন রাখছি, কাল কথা হবে। হ্যালো লাল, হ্যালো। বাবার কথা ভুলে দাদা চোরাবালিতে পড়ে গিয়েছে এমন করে চিৎকার করলো, কাল সকালে তোর বাড়িতে যাব তাহলে, কেমন? ঠিক আছে, বলে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম। এখানে আসার আগে আমি দাদাকে এ বাড়ির অ্যাড্রেস আর ল্যান্ডলাইন নাম্বার দিয়ে এসেছিলাম, ফলে দাদার খুব একটা সমস্যা হবে না আসতে। আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। ভরত রাত 1টা নাগাদ শুতে যায় এ বাড়ির আউট হাউসে। তার আগে অবধিও গেটের কাছে থাকে। দেখলাম গেটের এক কোণে দাঁড়িয়েও বিড়ি খাচ্ছে। আমায় দেখে বিড়িটা পিছনে লুকিয়ে একগাল হাসলো। কি লাল সাহেব, এত দেরি হয়ে গেল? অফিসে খুব কাম ওয়াম পড়িয়েছে? কেঠো হাসিটা বের করলাম আবার। এরা বাংলা বলতে চায় কেন কে জানে। মনে হলো ভিতরে জমে থাকা রাগটা ভরতের উপর চালান করে দিই ওর বাংলার অজুহাতে। কিন্তু ছেলেটাকে দেখে মায়া হলো। ভাবলাম আজ গোটা দিনে ওই একমাত্র লোক যে আমার সঙ্গে হেসে কথা বলল। আমি বললাম, তা একটু পড়েছে। ভরত হাসলো। এত কাম করবেন না সাব, তবিয়ত খারাপ হয়ে যাবে। হেসে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তারপর পকেট থেকে মেন গেটের চাবিটা বের করে দরজায় লাগাতে যাব, ঠিক তখনই আচমকা দরজাটা খুললো ভিতর থেকে। ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলাম একটু। এই তোমার ফেরার সময় হলো? দরজাটা খুলে অনু গম্ভীর গলায় বলল। তুমি জেগে আছো? আমি অবাক হলাম। কেন, জেগে থাকতে পারি না? কাকিমা তোমার ওপর খুব রেগে গিয়েছে, একটা ফোন করতে কি হয়? আর না করবে ঠিক আছে, ফোনটা অন করেও কি রাখতে নেই? কেন কে জানে আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। বললাম, তা আমার ফোন, আমি যা খুশি করব, লোকে কি ভাবলো বা রাগ করলো তাতে আমার কি? এমন করে বলছো কেন? তুমি রাতে দেরি করে ফিরবে, খাবে না, এসব জিজ্ঞেস করতে হবে না? চিন্তা হয় না? কেন চিন্তা হবে? আমি কি এবাড়ির কেউ? জাস্ট ভাড়াটে হিসেবে আছি। মনে হলো জীবনের সব ফ্রাস্ট্রেশন অনুর উপরই ছেড়ে দিই। অনু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আর কথা না বাড়িয়ে সংক্ষেপে বলল, ডাইনিং টেবিলে খাবার আছে, খেয়ে নিও, গুড নাইট। অনুর চলে যাওয়াটা দেখলাম। তারপর মেন গেট বন্ধ করে জুতোটা খুলে রেখে রাখলাম। ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে একবার খাবার টেবিলের দিকে তাকালাম। পেটে খিদেই নেই, বরং খাবার দেখে কেমন যেন গাটা গুলিয়ে উঠল।
জোর করে খেতে গেলে নির্ঘাত একটা বিপত্তি হবে। আসলে শরীর ভালো না থাকলেও কিচ্ছু ভালো লাগে না, আর ডিপ্রেশন হলে আমি একদম খেতে পারি না। সোজা নিজের ঘরের দিকে গিয়ে তালা খুলে ঢুকে পড়লাম। আজ ঘরটাও কেমন যেন বড় আর অদ্ভুত নির্জন মনে হলো। কাঁধের ব্যাগটা চেয়ারে রেখে বিছানায় বসে পড়লাম। শরীরটা খারাপ লাগছে, খুব একা লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর যে হাজার হাজার পাখি থাকতো, তারা কোনো অজানা কারণে সবাই একসঙ্গে উড়ে চলে গিয়েছে। শুধু একটা পাথুরে জমির ওপর দিয়ে প্রায় শুকিয়ে আসা নদী বইছে। আমার নিজেকে হঠাৎ সেই নদীর পাড়ে পাথরে বসে থাকা একজন মানুষ মনে হলো। আর কেউ কোনোদিন এই নদীর পাশে আসবে না, আমার কাছে আসবে না। ঠকঠক করে দরজার শব্দ হলো একটা। কে আবার? নদীর ধার থেকে আবার ফিরে এলাম বসবো করে। কে? আমি, অনু। উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। এ আবার কেন? সরি টু বদার ইউ অ্যাগেইন। অনুর গলাটা বরফ দেওয়া মাছের মতো শোনালো। একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আমার এবার খারাপ লাগলো একটু। মেয়েটা ভালো কথাই বলছিল, ফালতু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। বললাম, না না, দ্যাটস অল রাইট। তোমায় একটা মেয়ে ফোন করেছিল, কুসুমিকা। মিকি? হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে এলো। আমার প্রতিক্রিয়া দেখে অনু কেমন যেন থমকে গেল। বলল, তুমি নাকি ওকে বাড়ির ল্যান্ডলাইন নম্বর দিয়েছিলে? কোনো এমার্জেন্সি হলে নাকি ফোন করতে বলেছিলে? মাথা নিচু করলাম। কথাটা ঠিক, আমিই নাম্বারটা দিয়েছিলাম। আমার মোবাইল নাম্বার তো মিকির কাছে আছেই। কিন্তু তাতে কোনো কারণে যদি যোগাযোগ না করতে পারে, তাই আমি অল্টারনেটিভ ব্যবস্থা হিসেবে ওকে বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা দিয়েছিলাম। আসলে আমি চাইতাম আমাদের মধ্যে সেতুটা যেন না ভেঙে যায়, কিন্তু মানুষের হাতে যে সবটা থাকে না। কে জানে, হয়তো আজ আমার ফোনে ট্রাই করে পাইনি, বা এমনও হতে পারে আমার সঙ্গে কথা বলবে না বলে ল্যান্ডলাইনে কল করে কিছু বলে দিয়েছে। কি হলো, কথা কানে যাচ্ছে? অনু একটু বিরক্ত হলো। সরি, তো কি বলেছে? তোমায় কয়েকটা জিনিস ফেরত দেবে মেয়েটা। জিনিসগুলো কলেজ স্ট্রিটের মোহন ভাইয়ের কাছে রেখে এসেছে, তুমি যেন নিয়ে নাও। মোহন ভাই? আমার খারাপ লাগা যেন বেড়ে গেল কয়েক গুণ। আমায় নিজে এসে দিতে পারলো না, অন্যের দোকানে রেখে গিয়েছে। আমি কি অস্পৃশ্য যে আমার ছায়া মারাতে নেই? মোহন ভাইয়ের ওখান থেকে বই কিনতে যেতাম আমরা দুজনে। লোকটা আমাদের খুব ভালো করে চেনে, তা বলে তার দোকানে রেখে যাবে? এতটাই পর হয়ে গিয়েছি আমি দুদিনে। বুকের ভিতরের নদীটা হঠাৎ দুলে উঠল যেন। হঠাৎ তাতে জলের তোড় বেড়ে গেল, আর নদীর দুকুল উপচে সেই জল ধেয়ে গেল জনপদের দিকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনু কেমন যেন আবছা হয়ে গেল, কেমন যেন ঢেকে গেল জলের পর্দায়। আমার পায়ের জোর কমে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু মুড়ে মেঝের ওপর বসে মুখ গুজে নিলাম দুহাতে, আর গরম জলের স্রোত নেমে এলো দু গালে। আমার জগৎ সংসার তুচ্ছ হয়ে গেল নিমেষের মধ্যে। আমার কুণ্ঠা কে যেন ইরেজার দিয়ে ঘষে ঘষে মুছে দিল ক্রমশ। আমি নত হয়ে কাঁদতে লাগলাম। আর ঠিক তখনই বুনো ফুলের নরম আর মিষ্টি একটা গন্ধ পেলাম আমি। আমার অবশ হয়ে আসা জ্ঞানের ওপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, জড়িয়ে গেল গন্ধটা। এ কিসের গন্ধ? এমন বুনো ফুলের নাম কি? কোথায় জন্মায় এমন বুনো ফুল? নদীর ধারে? কোন নদীর ধারে? গেহার ধরনারের হাতের পাঞ্জাটা এত জোরে আমার হাত ধরে ঝাঁকিয়েছিল যে এই আধ ঘন্টা পরও আমার হাত কনকন করছে। জার্মান ভদ্রলোক 6.5 ফুট লম্বা, ততোধিক মোটা। আমাদের কোম্পানি থেকে প্রথমে যে গাড়িটা দিয়েছিল তাতে ঢুকতে বেরোতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ভদ্রলোকের। তারপর আমি একটা বড় এসইউভি নিয়েছি অফিস থেকে। আসলে আমাদের দেশের গাড়িগুলো আমাদের মতো লিলিপুটদের জন্য তৈরি, তাই গালিভারের দেশের মানুষজন এলে খুব সমস্যা হয়। ভদ্রলোক আজ মুম্বাই চলে গেলেন, সেখানে ওর কি যেন একটা কাজ আছে। তবে এই কদিন আমাদের সঙ্গে ভদ্রলোকও খুব খেটেছেন। যাওয়ার সময় ওই দানবীয় হ্যান্ডশেকের সঙ্গে আমায় ভদ্রলোক একটা বড় চকলেটের প্যাকেট দিয়ে গিয়েছেন। জানি না এটা নিয়ে আমি কি করব।
অফিসের গাড়িটাকে সেক্টর 5-এর অফিসে ছেড়ে দিয়ে আমার মোটর বাইক নিয়ে বেরিয়েছি। আজ 31শে ডিসেম্বর। একটা ভেজা ভেজা ঠান্ডা সেলোফেনের মতো জড়িয়ে রেখেছে কলকাতাকে। বছর শেষের একটা পাগল ভিড় ধীরে ধীরে বাড়ছে রাস্তায়। গোল পার্ক থেকে যাদবপুর পর্যন্ত রাস্তাটা বন্ধ ড্রেনের মতো হয়ে আছে। গাড়ি যে গতিতে এগোচ্ছে তাতে 8B পৌঁছতে পৌঁছতে কলকাতা থেকে মানুষ চাঁদে পৌঁছে যাবে। এখন দেখি মানুষ কেমন যেন বন্ধ কৌটোর ভেতরে রাখা ছুঁচোবাজির মতো হয়ে গিয়েছে। সব সময় ছটফট করছে আর উৎসব নামক একটু ফাঁক পেলেই কৌটো থেকে বেরিয়ে এসে হামলে পড়ছে বাইরে। এটা কি চাপের জন্য হয়? মানুষের রোজকার প্রেশার আর ফ্রাস্ট্রেশন কি মানুষকে এমন করে দেয়? বাইক চালাতে গেলে হাওয়া লাগে খুব, ঠান্ডায় হাত জমে যায়, তাই জ্যাকেট পরতে হয়, কিন্তু বাইক থামলেই পাল্টা গরম লাগে। মাথায় ক্র্যাশ হেলমেট আর জ্যাকেট পরে পাশের একটা গাড়ির বন্ধ কাচে নিজেকে দেখে কেমন যেন লাগলো, ঠিক যেন মহাকাশে পেরিয়েছি আমি। 8Bতে আমার আজ দুটো কাজ আছে। প্রথমে গুপ্ত সাহেবের মায়ের কাছে যেতে হবে, ওকে একটা প্যাকেট পৌঁছে দিতে হবে, তারপর দেখা করতে হবে অনুর সঙ্গে। প্লিজ, অন্য কিছু ভাবার কারণ এখনো নেই। আমার এখন সেকেন্ড কোনো প্রেমে পড়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। একটা ধাক্কাতেই আমি কচ্ছপের মতো উল্টে গিয়েছি, আর নতুন কোনো সমস্যা ডেকে আনতে ইচ্ছুক নই। আসলে আজ অনুর একটা দরকারে আমায় ওকে সঙ্গ দিতে হবে, যদিও জানি না দরকারটা কি। মানে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু অনু বলেনি, আমিও বেশি ঘাঁটাইনি। আজ শুক্রবার, কাল আমার অফিস ছুটি, ফলে আজ আমি সারাটা সন্ধে ফ্রি। বাড়িতে বসে ফালতু ফ্রাস্ট্রেশন খাওয়াচ্ছে ঘোরাঘুরি করা অনেক ভালো, তাই অনু বলায় আমি আর ওকে না করিনি। কাল ছুটি বলছি বটে, কিন্তু গুপ্ত সাহেব যে পরিমাণ হাইপার হয়ে আছেন তাতে আমার ভয় হচ্ছে উনি না আবার ডেকে পাঠান। আসলে ফলতার কাজটায় গতকাল টেকনিক্যাল সব পেপার সাবমিট করে দেওয়া হয়েছে, আর তারপর থেকে গুপ্ত সাহেব আমার পেছনে লেগেছেন প্রাইস নিয়ে। আজ যখন অফিস থেকে বেরোচ্ছিলাম হর্নারকে নিয়ে, তখনও বলেছেন একবার। আমি বলেছিলাম, স্যার, ওরা আমাদের অফার রিভাইজ করে তারপর টেকনিক্যালি ওকে করার পর তো প্রাইস দেব, আমাদের তো মিনিমাম 1 মাস সময় আছে। তুমি কি আমায় মারবে? গুপ্ত সাহেব চিৎকার করে উঠেছিলেন। আমি কেন যে সবকিছু ছেড়ে ওকেই মারতে যাব কে জানে। মনে হয়েছিল বলি যে আমার অন্য অনেক কিছু করার আছে, কিন্তু বলিনি, বরং ওকে আশ্বস্ত করার জন্য বলেছিলাম, স্যার, আমাদের তো বেসিক কোয়ান্টিটি বের করাই আছে, তাই প্রাইস বের করতে সময় লাগবে না। গুপ্ত সাহেব আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলেছিলেন, তারপর হুড়োহুড়ি করতে গিয়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার করবে আর কি। তোমার তো আবার প্রেমে পড়ে মাথার ঠিক নেই। আশ্চর্য লোক বাবা, আমি ওকে এসব কথা বলিনি, কিন্তু উনি নিজে থেকে কি সব যে ধরে নিয়েছেন ভগবান জানে। অবশ্যই এটা উনি শুধুই যে আমাকে বলেন তা নয়, অফিস শুদ্ধ সবাইকে গুপ্ত সাহেব এমন করেই কথা বলেন। শান্ত গলায় বলেছিলাম, স্যার কি যে বলেন, একদিনই অমন ভুল হয়েছিল, তা বলে কি আর রোজ রোজ এমনটা হবে? তোমাকে বিশ্বাস নেই, তা কাল যদি আসতে হয় আসতে পারবে? বেজার মুখে তাকিয়েছিলাম ওর দিকে। প্রাইভেট কোম্পানিগুলো আসলে স্লেভারিকেই আরো মডিফাইড আর চার্মিং প্যাকেজিং এ মুড়ে ফেরত নিয়ে এসেছে। টাকা দেয় বলে সবসময় একদম অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে হয়। আমি বলেছিলাম, স্যার কাল তো স্যাটারডে ছুটি, আর তার উপর নিউ ইয়ার, তাই। তো আমি আসতে পারলে তুমি পারবে না কেন? আমার 2 মেয়ে বিদেশ থেকে এসেছে, আমার নাতিরা বায়না করছে তাদের সঙ্গে কাল ঘুরতে যেতে হবে। আমি কি সেসব শুনছি? আর তুমি না হয় প্রেমই করো, তা বলে প্রেমিকাকে একদিন বলতে পারবে না যে কাজ আছে? কাটা ঘায়ে এভাবে নুনের ছিটে দিতে নেই। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার ভিতর থেকে পইতেটা বের করে ছুঁড়ে এক মোক্ষম অভিশাপ, যে আসল সময়ে তোমার এই দামি গাড়ির চাকা কেএমডির খোঁড়া রাস্তায় বসে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে পলিউশন না গ্লোবাল ওয়ার্মিং ঠিক জানি না, কিন্তু কোনো একটা কারণে আজকাল ঠিক কাজ করে না অভিশাপগুলো। তাই দরকার হলে আসবো বলে মাথা নামিয়ে নিয়েছিলাম। গুপ্ত সাহেব বলেছিলেন, ঠিক আছে, আমার মায়ের কাছে ওটা দিয়ে দিও, কেমন? যাদবপুর থানার সামনে আবার সিগন্যালে আটকে গেলাম। আসলে এটা সিগন্যালের দোষ নয়, দোষ আমার কপালের। সেই ছোট থেকেই লক্ষ্য করেছি পৃথিবীর সমস্ত সিগন্যাল আমায় দেখলেই কেন জানি না ক্ষেপে লাল হয়ে যায়। আমার এক মামা তো বলতো,
তোকে সঙ্গে করে নেব না, তবে আমাকেও সারা শহরের সিগন্যাল খেতে খেতে যেতে হবে। আর আমার বন্ধুরা বলতো, সিগন্যালের আর দোষ কি, তোর নামটাই এমন যে। গুপ্ত সাহেব বলেছেন যে সন্ধে 7টার ভিতর ওর মায়ের কাছে প্যাকেটটা পৌঁছে দিতে হবে, তারপর নাকি মা বেরিয়ে যাবেন ট্রেন ধরতে। কোথায় যেন উনি আর ওর ছোট ছেলে ঘুরতে যাচ্ছেন। এখনই 6:30 বাজে, জানি না কতক্ষণে পৌঁছবো। তাড়াহুড়োয় ওর মায়ের মোবাইল নাম্বারটা আনতে ভুলে গিয়েছি, যদিও অ্যাড্রেসটা এনেছি। আসলে দক্ষিণ কলকাতাটা আমি ঠিক চিনি না, চিরকাল উত্তরে মানুষ। কলেজ স্ট্রিট, হেদুয়া, শ্যামবাজার, মানিকতলা, নখদর্পণে থাকে, কিন্তু দক্ষিণ বড্ড গুলিয়ে যায়। এখানে কেন যেন সবকিছুই একটু ল্যামিনেটেড আর প্লাস্টিকের তৈরি। আর তার ওপর যাদবপুরের ভিতরগুলো তো কেমন যেন চোরা পকেটের মতো, বাড়িঘর খুঁজে পাওয়াই মুশকিল। আমি এখন একটা ব্লুটুথ হেডসেট কিনেছি, সেটা বাঁ কানে গুজে নিয়ে ঘুরি, কারণ এই বাইক চালাতে চালাতে পকেট থেকে মোবাইল বের করে কথা বলা সম্ভব হয় না। ছোট্ট জিনিসটা কানেই গোজা থাকে। আমি সেখানেই ফোনের পিক পিক শুনতে পেলাম। কলটা রিসিভ করলাম। লাল, ওয়্যার আর ইউ? তুমি কি আমায় মারবে? গুপ্ত সাহেবের গলাটা যেন সারা কলকাতা চিরে এসে আমার কানে গেঁথে গেল। স্যার, সিগনালে ফেঁসে গিয়েছি, বিরক্ত গলায় বললাম। জানতাম তুমিই আমায় মারবে। তোমায় কেন যে রিক্রুট করলাম আমি, এখন আমিই সবচেয়ে ভুগছি। একটা প্যাকেট এখনো পৌঁছতে পারলে না। গুপ্ত সাহেব ওর রাগটা আর গুপ্ত রাখলেন না। আমারও রাগ হয়ে গেল। মনে হলো বলি, আমায় কি কোম্পানি কুরিয়ার বয় হিসেবে চাকরি দিয়েছে? আর আপনার মা যাবেন তো আপনি আসুন, কোম্পানি তো আপনাকে 10 লাখ টাকার গাড়ি চড়তে দিয়েছে, কিন্তু আপনি সল্টলেক থেকে এখানে না এসে কেন আমাকে পাঠিয়েছেন? কেন? আর কলকাতার ট্রাফিক সিগন্যালগুলো তো আমার বাপের সম্পত্তি নয় যে আমি গেলেই সব পটাপট গ্রিন রেভলিউশন নিয়ে আসবে। মনে হলো প্যাকেটটা সামনে দাঁড়ানো সাদা হেলমেট পরা ভুঁড়িওয়ালা ওই ট্রাফিক পুলিশটাকে দিয়ে বলি, বৌদিকে দেবেন দাদা, নিউ ইয়ারের গিফট আছে। শালা, কিছু বলি না বলে সব কি মাথায় উঠে গিয়েছে? কিন্তু এসব না বলে বললাম, স্যার, আপনাকে কেন, আমি কোনো মশাকেও মারতে চাই না। আপনি একটু হোল্ড করুন, আমি ওই ট্রাফিক সার্জেন্টকে ফোনটা দিচ্ছি, তাকে বুঝিয়ে বলুন যেন সিগন্যালটা গ্রিন করে দেয়। মানে? গুপ্ত সাহেব চিৎকার করলেন। বুঝলাম সবারই মাঝে মাঝে ডিকশনারির দরকার পড়ে। স্যার, সিগন্যাল ছেড়েছে, আমি আপনাকে পরে ফোন করছি। ফোনটা কেটে বাইকে স্টার্ট দিলাম। 8B থেকে ডান দিকে বাঁক নিয়ে যাদবপুরের চোরা পকেটে ঢুকে কিছুটা গিয়ে একটা মিষ্টির দোকান আছে, তার পাশেই স্যারের মায়ের বাড়ি। ভেবেছিলাম খুঁজতে হবে, কিন্তু খুঁজতে হলো না একদম। বাড়িটা বেশ বড়, বোধহয় বলাই ছিল, কারণ বেল বাজাতেই একটা মোটা কাজের মহিলা এসে আমার নাম জিজ্ঞেস করে হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে প্রায় মুখের ওপর দরজা বন্ধ করে দিল। থতমত খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এ কি রে ভাই, এরা এত অভদ্র কেন? আমি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, আমার একটা মিনিমাম সম্মান তো আছে, এটাও কি গুপ্ত সাহেব বলেননি? মেজাজ আরো খারাপ হয়ে গেল। কারো হয়ে কিছু করে দেওয়াও তো দেখছি আজকাল খুব অন্যায়। বাইকটা ঘুরিয়ে আমি আবার 8Bর সামনে এলাম। প্রায় 7টা বাজে। অটো স্ট্যান্ডের কাছে অনুর দাঁড়ানোর কথা, কিন্তু ও এখনো আসেনি। হেলমেটটা খুলে সিটের ওপর রেখে দাঁড়ালাম। সামনের মোড়টায় একদম গিঁট লেগে গিয়েছে। বাস, ট্যাক্সি, ছোট বড় গাড়ি, রিক্সা, অটোয় মোড়টার প্রথম নিজে নিজে ভাত খেতে শেখা বাচ্চার থালার মতো অবস্থা হয়ে গেছে। কি করব বুঝতে না পেরে পকেট থেকে মোবাইলটা বের করলাম, আর সঙ্গে সঙ্গে কি আশ্চর্য, দাদা ফোন করলো। ধরবো? আমার মুখটা বিরক্তিতে বেঁকে গেল। আবার সেই এক ঘ্যান ঘ্যান শুনতে হবে। সেই রাতের পরের দিন ভোরবেলায় প্রায় 6টার সময় দাদা এসে হাজির হয়েছিল আমার কাছে। তার আগের দিন ভালো ঘুম হয়নি আমার। মানসিক অস্থিরতার কারণে ভোর থাকতেই উঠে পড়েছিলাম। জানালায় বসে মনমরা হয়ে বাগানের ফুল দেখছিলাম, আর ঠিক তখনই উস্কো খুস্কো অবস্থায় গাড়িটাকে গেটের বাইরে পার্ক করে দাদাকে আসতে দেখেছিলাম। দাদা আমার ঘরে এসে প্রায় সবকিছু চলে গিয়েছে এমন ভাব নিয়ে ধপাস করে বসে পড়েছিল বিছানায়। তারপর আমায় কোনো কথা বলতে না দিয়েই হঠাৎ হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছিল। প্রাথমিকভাবে বিরক্ত লাগলেও পরে কষ্ট হচ্ছিল। যতই হোক, আমি তো জানি দাদা কেমন নরম সরম মানুষ। কাউকে বকতে পারে না, জোরে কথা বলতে পারে না, বরং সবসময় সবাইকে খুশি করতে ব্যস্ত। এমএতে ভালো নাম্বার ছিল, সবাই বলেছিল ডক্টরেট করতে। দাদার নিজেরও তাই ইচ্ছে ছিল, কিন্তু বাবা চেয়েছিল যে দাদা যেন ব্যবসায় জয়েন করুক।
বলেছিল, জানি তুই টেকনিক্যাল লোক নোস, কিন্তু টেকনিক্যাল কিছু তোকে দেখতে হবে না, অ্যাকাউন্টস আর অ্যাডমিনিস্ট্রেশন দেখবি। দাদা খুবই অনিচ্ছার সঙ্গে রাজি হয়েছিল। আসলে বাবার ওপরে কথা বলতে পারে না যে। আমি দাদাকে বলেছিলাম ও যেন পড়াশোনা চালিয়ে যায়, যেন ব্যবসায় জয়েন না করে। কিন্তু দাদা বলেছিল, বাবা রাগ করবে রে, আমি পারবো না। বাবা রাগ করলে করবে, তাতে আমি কেন আমার জীবনটা পাল্টাবো? কিন্তু দাদা এসব শুনতেই চায়নি। দাদা কেন যে বাবাকে এত ভয় পায়। আমি সেদিন সকালেও বুঝেছিলাম যে যতটা না স্ত্রী চলে যাওয়ার দুঃখে দাদা এসেছে, তার চেয়ে অনেক বেশি বাবাকে ভয় পেয়ে এসেছে। দাদা শান্ত হওয়ার পর জিজ্ঞেস করেছিলাম, কি রে, এমন করে এসেছিস, ব্যাপারটা কি? আমার সকালেই একবার কোর্টে যেতে হবে, একটা অফিসিয়াল কাজে, তাই তাড়াতাড়ি চলে এলাম। আসলে বাবাকে বলেছি যে শ্রী একটু বাপের বাড়ি গিয়েছে, কিন্তু বাবা যদি আসল ব্যাপারটা জানতে পারে তবে আমায় খুব বকবে রে। শান্ত গলায় জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে, হঠাৎ এমন হলো কেন? দাদা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, একটা মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম, আমাদের ক্লায়েন্ট, তা সেটা শ্রী দেখে ফেলেছে। আর এমন সময় দেখেছে যখন মেয়েটা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। কি? আমি ভুরু কুঁচকে দাদার দিকে তাকিয়েছিলাম। আর বলিস না, আমাদের একটা কাজ হবে ইউপিতে। ওখানকার এক ঠাকুর, মানে ওই বাহুবলী টাইপ, পলিটিক্যালি ওয়েল কানেক্টেড, সাংসদও। সে একটা প্লাইউডের ফ্যাক্টরি দেবে। আমরা সিভিল সহ গোটা কাজটা টার্নকি বেসিসে পেয়েছি। তার মেয়ে বিদেশে পড়াশোনা করেছে, এখন বাবার ব্যবসা দেখে। ও এসেছে কলকাতায় আমাদের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে। তা আমায় ধরেছিল যে কাজের শেষে শপিং করবে বলে। আমি ম্যানেজার ঘনশ্যামকে এগিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমার সঙ্গেই বেরোবে বলে জেদ ধরেছিল। ব্যাস, বেরিয়েছে আর জাস্ট ক্যাজুয়ালি আমার এই বাইসেপের কাজটা ধরে রাস্তা পার হচ্ছিল। আমারও কপাল খারাপ, সারা কলকাতা থাকতে তখন ওখানটা দিয়েই গাড়িতে পার হচ্ছিল শ্রী। আজ যাবে কোথায় জানিস? ও আমায় বলেছে আমি নাকি ওম্যানাইজার্ড, লম্পট, আমার নাকি ছুকছক করার বাতিক, বলেছে বাবাকেও বলে দেবে। এই জন্য তোকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম দাদার দিকে। লক্ষ্মী ভাইটি, আমার হয়ে তুই একবার যাবি, গিয়ে ওকে বোঝাবি একবার। আমি? বাইরের দিকে তাকিয়ে আমার হঠাৎ কেন কে জানে মিকির কথা মনে পড়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে কেমন যেন মনটা নেতিয়ে পড়েছিল একদম। তোর সঙ্গে তো ওর বন্ধুর মতো সম্পর্ক, জানা একবার। ক্লান্ত অনিচ্ছুক গলায় বলেছিলাম, দেখ, রাগ পড়লে আবার চলে আসবে, ঝুটমুট টেনশন নিস না। এ কি গাড়ি নাকি যে পেট্রোল ফুরিয়ে গেলে থেমে যাবে? শ্রীকে জানিস না কেমন জেদি। প্লিজ লাল, তুই যা না। আমার ওপর তোর কিসের রাগ এত? যা হয়েছে তা তো বাবার সঙ্গে হয়েছে। সেজন্য নয়, আমার বিরক্ত লেগেছিল। তারপর দাদাকে চুপ করাতে বলেছিলাম, ঠিক আছে, আমি কথা বলবো। বললাম তো, তুই ফালতু টেনশন নিস না। দাদা কিছুক্ষণ চুপ করে বসে আমার ঘরটা দেখছিল, তারপর ধীর গলায় বলেছিল, নিজের অত বড় বাড়ি ছেড়ে কোথায় এসে উঠলি লাল? নিজেদের ব্যবসাটা ছাড়লি, কার জন্য করলি এসব? বাড়িতে ফিরবি না? আমার ভালো লাগে না রে। হঠাৎ এমন কথা শুনে দাদার দিকে তাকিয়েছিলাম। দাদা উঠে দাঁড়িয়ে বলেছিল, আমি গত পরশু মিকিকে দেখেছি নিউ মার্কেটে, একটা ছেলের সঙ্গে গাড়িতে উঠেছিল, লাল রঙের গাড়ি। জানি না কি কেস, জানি না তুই জানিস কিনা, তবে মনে হলো তোকে বলি, তাই বললাম। চোয়াল শক্ত করে নিজেকে সংযত করেছিলাম। তারপর দাদার দিক থেকে দৃষ্টিটা বাগানের দিকে ঘুরিয়ে নিয়ে বলেছিলাম, ও কিছু না, আমি জানি। ওরা বন্ধু, ছেলেটার নাম স্যাম। ও। দাদা মুখ নামিয়ে নিয়েছিল, তারপর বলেছিল, তবু সম্ভব হলে বাড়ি চলে আসিস। রাগ করে কি হবে বলতো? কার উপর রাগ করছিস লাল? জানিস তো বাবার শরীর। আমি জানি বাবা যতই ওপরে ওপরে রাগ করুক না কেন, তোকে খুব মিস করে। অত ইগো দেখাস না, নিজের হাত কাটলে নিজেরই ব্যথা লাগবে। ব্যথা? আমার চোয়াল আবার শক্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, সে আমি বুঝে নেব। জীবনে আমি বরাবরই খুব একা। মায়ের চলে যাওয়ার পর থেকে তো আরো কেমন যেন নিজেকে নির্জন লাগে আমার। শুধু মিকিকে দেখে আমার আর একা থাকতে ইচ্ছে করেনি, কিন্তু এখন আবার আমি একা হয়ে গিয়েছি। জানি কিভাবে একা থাকতে হয়।
দাদা যাই বলুক আমি আর বাড়ি ফিরবো না। তবে দাদার কথা অনুযায়ী আমি ফোন করেছিলাম স্ত্রীকে। স্ত্রী আমার ফোন পেয়ে খুব উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু আমি কিছু বলার আগেই বলেছিল যে ও জয়পুর গিয়েছে বাবা মায়ের সঙ্গে, ফিরে এসে কথা বলবে। জয়পুর? আমার খুব অবাক লেগেছিল। শ্রী হঠাৎ ওখানে চলে গিয়েছে ঘুরতে? দাদা তো জানেই না। এটা কি করে হলো? আমি জিজ্ঞেস করতে গেলেও শ্রী আর কোনো কথাই বলেনি। ফিরে এসে ওই কন্ট্যাক্ট করবে বলে ফোনটা কেটে দিয়েছিল। বুঝেছিলাম দাদার কপালে দুঃখ আছে। দুঃখ সবার কপালেই থাকে, শুধু সেটার ইন্টেন্সিটি বাড়ে আর কমে। মানুষ তার সারা জীবনকালে কতটা সময় আনন্দে থাকে, অধিকাংশ মুহূর্তে কি তার না পাওয়ার কথা মনে পড়ে না? পড়েই তো। আমি জানি খুব পড়ে। রাস্তায় বেরোলেই তাই তো আমি সব গম্ভীর আর রাম গরুরের বংশধরদের দেখতে পাই। মনে হয় সবাই খুব চিন্তিত, সিরিয়াস। মনে হয় হাসলেই বুঝি তাদের 21 টাকা জরিমানা হবে। আর সকলে যার যার 21 টাকা বাঁচাবে বলেই যেন সর্বদা তটস্থ, উৎকণ্ঠিত। আমি এই দুঃখের উৎকণ্ঠার শহরটা ছেড়ে পালাতে চাই, জরিমানাহীন একটা শহরে যেতে চাই। সরি সরি। পাশ থেকে অনুর গলা শুনে মুখ ফেরালাম। অনু হাসি হাসি মুখ করে এসে পাশে দাঁড়ালো। বলল, আসলে নিলয়ের সঙ্গে আইসক্রিম খেতে গিয়ে দেরি হয়ে গেল। আমি নিলয়কে দেখলাম, আর সঙ্গে সঙ্গে আমার পিত্তি জ্বলে গেল। হায় লালে লাল। নিলয় এমন ভাব করলো যেন টিভির কোনো লাভটা শোয়ে এসেছে। বলুন। আমি আমার কাঠের হাসির বদলে এবার একটা কাঠের মুখ বের করলাম। আর আপনিটাও বজায় রেখে জানিয়ে দিতে চাইলাম যে আমার ট্র্যাকের পিছনে কিপ সেফ ডিস্টেন্স লেখাটা যেন ও দেখে। কিন্তু ধৃতরাষ্ট্ররা যে যুগে যুগে জন্মগ্রহণ করেই চলেছে, আমার কোনো লেখাই ও দেখতে বা বুঝতে পারলো না, বরং খুব যেন মজা করছে এমন মুখ করে বলল, শুনলাম তুমি ইঞ্জিনিয়ার। আমাদের কলেজ থেকে প্রতি বছর বছর ইঞ্জিনিয়ার বের হয়, তারা সবাই কেমন যেন নীরস হয়, তুমিও কি তাই? ভাবলাম বলি যে, নিলয় যদি রসের নমুনা হয় তবে আমি নীরসই ভালো। কিন্তু কিছু না বলে হ্যাঁ আর না এর মাঝামাঝি একটা ঘাড় নাড়লাম। নিলয় বলল, তো চলো তাহলে আমরা যাই। মানে? অবাক হয়ে তাকালাম। নিলয় যাবে মানে? কোথায় যাবে? আমায় তো অনু বলেছিল যে ও যাবে। নিলয় যাবে তো বলেনি। আর আমার মোটর বাইকটাকে কি ও ট্যাক্সি ভেবেছে নাকি, যতজন খুশি ওঠা যায়? আরে! নিলয় এগিয়ে এসে আমার পিঠে চাপড় মারলো, তারপর বলল, তুমি মাইরি ইয়ার্কিও বোঝো না। অমিত রায়ের মতো বলতে হয় যে তোমার সঙ্গে ইয়ার্কি মেরে পিএস ঠাট্টা দিতে হয়। আরে বাবা, আমি যাব না, তোমরা দুজনেই যাও। আমি ফালতু হাড্ডি হয়ে কাবাব মাটি করি কেন? কাবাব? হাড্ডি? এসব কি বলছে নিলয়? কে হাড্ডি আর কাবাবটাই বা কে? আমি আমিষ গন্ধে নাক কুঁচকে উঠলাম। ও কি অন্যরকম কিছু ভাবছে? এ তো মহা মুশকিল হলো দেখছি। কিন্তু আমি বুঝলাম এর প্রতিবাদ করা মানে নিলয়কে আরো প্রশ্রয় দেওয়া। অনু এবার কথা বলল, চলো তো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমিও সময় নষ্ট করলাম না, বাইকে বসে অনুকে বসিয়ে নিলাম। অনু নিলয়কে বলল, তাহলে আসি। এতক্ষণ স্মার্ট আর চনমনে দেখানো নিলয় হঠাৎ কেমন যেন ভোঁতা হয়ে গেল। মনে হলো ওর মুখে লোডশেডিং হয়ে গেল হঠাৎ। ও নেতানো দৃষ্টিতে অনুকে দেখে বলল, আসবে? ও আচ্ছা, এসো। অনু এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে বলল, চলো লাল। তারপর নিলয়কে বলল, বাই। অনুর হাতটা আমার কোমরের কাছে রয়েছে, আর আমার গলাটা কেমন যেন হঠাৎ শুকিয়ে গেল। নিশ্চয়ই হাওয়ার জন্য। কোনো কথা না বলে রাস্তায় ছড়ানো গাড়িগুলো কাটিয়ে যথাসম্ভব জোরে বাইক ছোটালাম। কিছুটা আসার পর হঠাৎ হাতটা সরিয়ে নিয়ে অনু বলল, ডোন্ট মাইন্ড। আসলে নিলয় আমাকে প্রপোজ করেছে গত 4 দিন আগে, তাই ওকে কাটানোর জন্য আমি বলেছিলাম যে আমি তোমার সঙ্গে এঙ্গেজড, তাই একটু অমন করতে হলো। হ্যাঁ? কি? কথার আকস্মিকতায় আমি থতমত খেয়ে গেলাম। হ্যাঁ, ওকে দেখানো ছিল যে আমরা কাপল, তাই তোমায় আসতে বলেছিলাম। জানি তোমায় কথাটা বললে তখন তুমি আসতে না, তাই মানে সরি এভাবে হয়তো। অনুকে কথা শেষ করতে না দিয়ে আমি বললাম, কেন? ওকে না বললেই তো পারতে, যদি ইচ্ছে না থাকতো। অনু বলল,
ও সোনার ছেলে নয়, খুব বিরক্ত করছিল, তাই প্রমাণ দিতে সরি লাল। আমার শুকনো ভাবটা গলা ছেড়ে কেমন যেন বুকেও নেমে গেল। ও, অনু এই জন্য আমায় আসতে বলেছিল? আমায় ব্যবহার করলো এভাবে? না মানে ব্যবহার নয়, কিন্তু তাহলে আমি ওর কাছে জাস্ট... ঠিক বুঝতে পারলাম না আমার মন কি বলতে চাইছে। শুধু বুঝলাম আমার বুকের ভিতরটা শুষ্কতা বাড়ছে হু হু করে। নদীটা মরে আসছে দ্রুত, আর তার সঙ্গে জলের অভাবে শুকিয়ে আসছে বনফুলের ঝোপ। আমি কথা বলতে গেলাম, কিন্তু কোথা থেকে যে একটা জিরাফের মতো লম্বা শ্বাস বেরিয়ে এলো কে জানে। অবাক হয়ে ওই উটকো শ্বাসটাকে সামলে অনুকে জিজ্ঞেস করলাম, তাহলে বাড়ি যাবে তো এখন? অনু কথাটার জবাব না দিয়ে হঠাৎ বলল, কুসুমিকা কে লাল, তোমার প্রেমিকা? ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস ফিং এর দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে গল্পের পরবর্তী অংশ নিয়ে পরের দিন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।